নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত নিউজ নামের প্রাইম নিউজে। আমি রয়েছি আপনাদের সাথে আসি, চোখ রাখছি খবরে। উত্তর পূর্বাঞ্চলে জাতীয় মহাসড়ক প্রকল্পগুলোর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার। নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ। নয়াদিল্লির বাণিজ্য ভবনে আয়োজিত এই বৈঠকে ত্রিপুরার জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। ত্রিপুরার জন্য ২,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প অনুমোদন দেবার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। বৈঠকে ৮টি বড় প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে, যার লক্ষ্য ত্রিপুরার সড়ক পরিকাঠামো এবং সংযোগ শক্তিশালী করা। সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হল আগরতলা ইস্টার্ন বাইপাস নির্মাণের জন্য ৮০০ কোটি টাকা বরাদ্দ করা, একটি ১১ কিলোমিটার ৪ লেনের রাস্তা এবং ৫০ কিলোমিটার আমতলী থেকে ত্রিপুরা সুন্দরী মন্দির রাস্তাকে ৪ লেনের প্রসারিত করার জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা। রানীর বাজার থেকে আইএসবিটি চন্দ্রপুর সড়ককে আপগ্রেড করার জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১০ কিলোমিটার প্রসারিত সড়ককে ৪ লেনের রুটে রূপান্তরিত করা হয়েছে। আরও উন্নতির জন্য কেন্দ্রীয় সড়ক তহবিলের অধীনে আরও ১০০ কোটি টাকা প্রদান করারও নেওয়া হয়েছে সিদ্ধান্ত। কমলপুর থেকে আমবাসা গন্ডাচড়া এবং অমরপুর থেকে সাব্রুম পর্যন্ত একটি নতুন জাতীয় মহাসড়ক নির্মাণ সহ অন্যান্য উল্লেখযোগ্য প্রস্তাবের উপর আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, যা আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনকে শক্তিশালী করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত জাতীয় মহাসড়কের পুনরুদ্ধারের পাশাপাশি ইস্টার্ন বাইপাসের পাশে ১০০ একর জমিতে আগরতলার কাছে একটি লজিস্টিক পার্কের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে এই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুসারে মহারানী এবং ছবিমোড়াকে সংযুক্ত করার জন্য একটি রোপওয়ের জন্য বিশদ প্রকল্প প্রতিবেদন বা ডিপিআর শীঘ্রই অনুমোদন পাবে বলেও আশা করা হচ্ছে। दृष्टि से भी अत्यंत महत्वपूर्ण है। इसकी 856 किलोमीटर लंबी अंतर्राष्ट्रीय सीमा न केवल भारत की सुरक्षा के लिहाज से अहम है, बल्कि सांस्कृतिक और आर्थिक आदान प्रदान। সোমবার বনমালীপুরে ফ্লাড কন্ট্রোল পাম্পিং ইউনিট পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন রাজ্যপালের সঙ্গে ছিলেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ধরনের উন্নত পাম্পিং ইউনিট বন্যা নিয়ন্ত্রণে সহায়ক বলে উল্লেখ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এরপর বামুটিয়া বিধানসভার দেবেন্দ্রনগর স্থিত আগরতলা পুর নিগমের ডাম্পিং স্টেশন এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্পিং প্লান্ট পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পরবর্তী সময়ে স্থানীয় একটি কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি কারখানাও পরিদর্শন করেন তিনি। वो लोग इंटीग्रेटेड सर्वेलेंस सिस्टम करते हैं, मगर ये म्यूनसिपैलिटी ऐसे एक अच्छा सिस्टम लाए हैं, बहुत अच्छा लगा है। और बाकी के जो ड्रेन हैं उसको ये रीमॉडर्नाइज करने का है, पंप चेंज करने का नहीं है। इधर जो है पहले ही जो যক্ষা ও বক্ষব্যাধি রোগ নির্মূলের ক্ষেত্রে সাফল্যের জন্য রাজ্যের সম্মান প্রাপ্তি। টিবি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত যক্ষা ও বক্ষব্যাধি সম্পর্কিত 69তম জাতীয় সম্মেলনে ত্রিপুরাকে দেওয়া হয় এই সম্মান। ২০ অক্টোবর রাজস্থান আন্তর্জাতিক কেন্দ্রে ৪০ লক্ষেরও কম জনসংখ্যার রাজ্যগুলির মধ্যে এনটিইপিতে সেরা পারফর্মিং রাজ্য হিসেবে ভূষিত হয় ত্রিপুরা। উল্লেখ্য, রাজ্য থেকে যক্ষা ও বক্ষব্যাধি রোগ নির্মূলের জন্য কেন্দ্রীয় প্রকল্প ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে চলছে বিভিন্ন কর্মকাণ্ড। এই রোগে আক্রান্ত রোগীদের দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা ও চিকিৎসা সুবিধা। রাজ্যের বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে যক্ষা রোগ নির্ণয়ের সুবিধা রেখেছে রাজ্য সরকার। প্রশাসনিক সুযোগ সুবিধার সঙ্গে সঙ্গে এসব রোগ নির্মূলের জন্য সাংগঠনিকভাবেও বিভিন্ন প্রয়াস নিয়েছেন শাসক দলীয় নেতৃত্ব। উভয় প্রচেষ্টার কারণে রাজ্যে উল্লেখযোগ্যভাবে কমেছে যক্ষা রোগীর সংখ্যা। পরিসংখ্যানের হিসেবে গত ১০ বছরের মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা বর্তমান সময়ে সবচেয়ে ভালো বলে আবারও একবার দাবি করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। তবে কিছু ভুল ভ্রান্তি হচ্ছে, যার প্রেক্ষিতে নেওয়া হচ্ছে পদক্ষেপও বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক। জাতীয় পুলিশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যের বিরোধী দলগুলির একের পর এক অভিযোগের মধ্যেই আবারও একবার আত্মপক্ষ সমর্থন করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন।
সোমবার জাতীয় পুলিশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গত 10 বছরের মধ্যে বর্তমান সময়ে রাজ্যে আইন শৃঙ্খলা সবচেয়ে ভালো বলে দাবি করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক। পরিসংখ্যানের হিসেবেই তা ভালো বলে দাবি করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক। একটা স্বার্থান্বেষী মহল এই ক্ষেত্রে ভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন অমিতাভ রঞ্জন। और ये बहुत ही ठोस फिगर्स हैं। पिछले 10 साल के आंकड़ों को देखा गया है। एक दिन 2 दिन की बातें ये चल सकता है, इधर उधर वेस्टेड ग्रुप्स बोल सकते हैं, लेकिन 10 साल के आंकड़ों को अगर देखा जाए, और मैंने पहले भी माननीय मुख्यमंत्री जी जब PHQ आए थे उनके निर्देश के बेसिस पे हम लोगों ने आप लोगों को बताया भी था, और हमारे पास बहुत सख्त निर्देश और क्लियर निर्देश हैं कि विदाउट एनी इंटरफेरेंस, विदाउट एनी डाउट स्ट्रांग एक्शन लेना है और लॉ एंड ऑर्डर मेंटेन करना है। तो पिछले 10 साल के फिगर्स में मैं 1 महीने और जोड़ता हूं। अगर हर साल के सितंबर महीने का फिगर लिया जाए, पिछले 10 साल में इस साल हम सब मेजर हेड पर लोएस्ट हैं, चाहे वो ऑफेंसेस अगेंस्ट बॉडी हो, ऑफेंसेस अगेंस्ट प्रॉपर्टी हो, ऑफेंसेस अगेंस्ट विमेन हो, हर क्षेत्र में पुलिस अथक प्रयास करके सब फिगर्स नीचे रिड्यूस की हुई है। কর্মক্ষেত্রে পুলিশের একটা অংশের দ্বারা কিছু ভুল ভ্রান্তি হচ্ছে, তবে এই ক্ষেত্রে যথাযথ পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশেই তা করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের মহানির্দেশক। जो भी घटनाएं हुई हैं, और पुलिस के दल की तरफ से मैं ये बोलूंगा आपको, जैसा आपने आज देखा कि एक तरफ तो हमारी 35,000 से ज्यादा लोगों की शहादत है देश को और राज्य को बचाने के लिए, आम पीस बचाने के लिए। उसमें कई गलतियां होती हैं, ये कोई छिपाने की बात नहीं है, गलतियां होती हैं, कई बार हमसे हमारे अफसरों से भी होती है, बट हम उस पर सख्त कार्य करते हैं। हम इमीडिएटली उस पर एक्शन लेते हैं, ये इंश्योर करते हैं कि इस तरह के लोगों को हम तुरंत हटाएं, उस पर कार्रवाई करें। उन पे यहाँ तक हम अपने लोगों पे केस करके अरेस्ट कर चुके हैं, हम उनको जेल भेज रहे हैं। तो हमारे तरफ से बिल्कुल स्ट्रिक्ट एक्शन है। माननीय मुख्यमंत्री जी का इसमें बहुत क्लियर निर्देश है कि फ्री हैंड है, चाहे वो किसी तरह का भी हो, चाहे वो हमारे बीच हो या बाहर हो, एब्सोल्यूट स्ट्रांग एक्शन लेना है और हमको इंश्योर करना है कि पीस एंड लॉ एंड ऑर्डर टोटली कंट्रोल रहे। কর্মক্ষেত্রে গাফিলতির জন্য গত 1 মাসে রাজ্য পুলিশের প্রায় 1 ডজন আধিকারিকের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। এক্ষেত্রে এসপি পর্যায়ের আধিকারিককে ক্লোজ করা থেকে শুরু করে থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে গ্রেফতার করার মতো পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা রাজ্য আরক্ষা প্রশাসন। আর এই সবকিছুই হয়েছে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশে। তারপরেও উত্তর ধলাই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ধর্মীয় এবং সাম্প্রদায়িক ঘটনাবলীকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চলতি বছর রাজ্যে নিবন্ধিত জব কার্ডে 40% মানুষ এখনো পর্যন্ত পাননি এক শ্রম দিবস রেগার কাজ। 20 অক্টোবর পর্যন্ত সরকারি হিসাবে নিবন্ধিত জব কার্ডের অন্তর্গত রেগা শ্রমিকদের জন্য বরাদ্দ শ্রম দিবসের পরিসংখ্যান থেকে মিলেছে এই তথ্য। চলতি বছরের অক্টোবর মাস শেষ হতে বাকি হাতে গোনা মাত্র কটি দিন। ইতিমধ্যে বন্যার কারণে ব্যাপকভাবে প্রভাবিত রাজ্যের গ্রামীণ অর্থনীতি। এই পরিস্থিতিতে নিবন্ধিত জব কার্ডের 40% মানুষ এবছর এখনো পর্যন্ত পাননি এক শ্রম দিবস রেগার কাজও। অভূতপূর্ব বন্যার এই বছরে এখনো পর্যন্ত 1,30,667টি পরিবারে একদিনের কাজও জোটেনি রেগা প্রকল্পে। 20 অক্টোবর পর্যন্ত সরকারি হিসেবে নিবন্ধিত জব কার্ডের অন্তর্গত রেগা শ্রমিকের মোট সংখ্যার সাথে এখনো পর্যন্ত সৃষ্টি হওয়া শ্রম দিবসের অনুপাতে গড়ে মাথাপিছু শ্রম দিবসের পরিসংখ্যান মাত্র 17.48 দিন। বন্যা পরবর্তীকালে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে রেগা এবং লাইন দপ্তরের মাধ্যমে মানুষকে কাজ দিতে অনেকটা ব্যর্থ বলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। অর্থ বছরের শুরুতে রেগায় মাসওয়ারি শ্রম দিবস তৈরির যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেখানে বেলাইন হয়ে গেছে তথাকথিত ডাবল ইঞ্জিন বলে অভিযোগ বিরোধীদের। আগস্টের শেষে ভয়াবহ বন্যার পর সেপ্টেম্বরে গিয়ে অক্টোবর পেরিয়ে গেছে। এই 2 মাসে টার্গেটের চেয়ে শ্রম দিবস কম সৃষ্টি হয়েছে। 20 অক্টোবর পর্যন্ত টার্গেটের চেয়ে 63,35,330 শ্রম দিবস কম সৃষ্টি হয়েছে। শতাংশের হিসেবে পরিসংখ্যানটা 23.31%। ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ জীবন জীবিকা
কৃষি, পরিকাঠামো, অর্থনীতি। এই বিপদে এখনো অধরা কেন্দ্রীয় প্যাকেজ, তার উপর আবার কমে যাচ্ছে রেগার কাজ। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তথ্য অনুসারে 3 কোটি শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা স্থির হয়েছে এবছর। মন্ত্রকের তথ্য অনুসারে সেপ্টেম্বর পর্যন্ত 2 কোটি 60 লক্ষ শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল বছরের শুরুতে, কিন্তু শ্রমদিবস কম সৃষ্টি হয়েছে 54,24,979। তেমনি অক্টোবর পর্যন্ত শ্রমদিবস সৃষ্টির সংখ্যা আরও বাড়িয়ে 2,71,68,000-এর উপরে নিয়ে যাবার লক্ষ্য স্থির করা হয়েছিল। এক্ষেত্রে টার্গেটের চেয়ে 63,35,000 শ্রমদিবস কম সৃষ্টি হয়েছে রাজ্যে নিবন্ধিত জব কার্ড আছে 6,83,662টি। রেগা শ্রমিকের সংখ্যা বিবেচনা করলে দেখা যাচ্ছে রাজ্যে নিবন্ধিত রেগা শ্রমিক আছেন 11,09,666 জন, আর এর 40% অর্থাৎ 4,77,070 জন রেগার কাজ পাননি এখনো পর্যন্ত। তবে রেগার কাজ কেউই পাচ্ছেন না, বিষয়টি কিন্তু এমন নয়। 6,83,662 জব কার্ডের মধ্যে মাত্র 36,340টি ভাগ্যবান পরিবার এখনো পর্যন্ত 100 দিনের কাজ পেয়েছে রেগায়। শতাংশের হিসেবে তা মাত্র 0.53%। 1,62,164 পরিবার শুধুমাত্র 15 থেকে 30 দিন পর্যন্ত কাজ পেয়েছে। 1 থেকে 14 শ্রমদিবসের কাজ পেয়েছে এমন পরিবারের সংখ্যা 99,809। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় একটা ক্ষুদ্র অংশই রেগা থেকে অতিরিক্ত সুবিধা আদায় করে নিচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে বঞ্চিতদের সংখ্যাই অনেকটা বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন। ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে বিদেশ সচিব মোহাম্মদ জসিম-উদ্দিনের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগের পর দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক কিছুটা অম্লমধুর। শেখ হাসিনা সরকারের সঙ্গে যেখানে দু দেশের সম্পর্কে ব্যাপক উন্নতি হয়েছিল, বর্তমানে সেই সম্পর্কে কিছুটা হলেও শিথিল বলে মনে করছেন রাজনৈতিক পণ্ডিতরা। দুদেশের নিরাপত্তা উন্নয়ন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান হাই কমিশনার প্রণয় ভার্মা। তবে বাংলাদেশিদের জন্য খুব সহসা ভারতের পর্যটক ভিসা চালু না হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। ভারতের পর্যটক ভিসা পুনরায় চালুর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে, কারণ আমাদের লোকবল কম। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রণয় ভার্মা। ভারত বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। অবশেষে 5 দিন পর কৈলাসহর মহকুমায় কারফিউ তথা 163 ধারা প্রত্যাহার করল মহকুমা প্রশাসন। সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনে কথা জানান মহকুমা শাসক প্রদীপ সরকার। গত 16 অক্টোবর বুধবার যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধর্মীয় সাম্প্রদায়িক সহিংসতার কারণে কৈলাসহর মহকুমায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ধারা 163 জারি করেছিল মহকুমা প্রশাসন। পরবর্তী সময়ে 16 অক্টোবর সর্বদলীয় শান্তি বৈঠকের আয়োজন করে স্থানীয় প্রশাসন বৈঠকে শান্তি সম্প্রীতি বজায় থাকার পক্ষে সওয়াল করেছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। 16 তারিখ কৈলাসহর সাব ডিভিশনে 163 বিএনএসএস চালু করা হয়েছিল। আজকে বিকাল 2টা থেকে এই যে 163 বিএনএসএস বা কারফিউ আমরা যেটা বলি, এটা আমরা উঠিয়ে নিয়েছি। রাজধানীর বিভিন্ন বাজারে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি। চড়া দামের কারণে নাভির শ্বাস উঠেছে ক্রেতা সাধারণের। সাম্প্রতিক বন্যায় নষ্ট হয়েছে প্রচুর শাকসবজির ক্ষেত। বন্যা পরবর্তী পরিস্থিতিতে তাই শাকসবজির বাজার এখন আগুন। বেগুন হোক কিংবা বিলাসিতার বাঁধাকপি অথবা ফুলকপি, চড়া দাম দিয়ে শাকসবজি কিনতে হচ্ছে ক্রেতাদের। মন্দার বাজারে শাকসবজির দামে ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে গিয়ে কার্যত হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
রাজধানীর লেক চৌমুহনী বাজার কিংবা বটতলা বাজার মোটামুটি সব জায়গায় দেখা গেল একই চিত্র। তবে শুধু কাঁচা মাল নয়, রান্নাঘরের অন্যতম আকর্ষণ আলু পেঁয়াজের মূল্যও বেশি বলে জানিয়েছেন বাজারে আগত এক ক্রেতা। মানে সব তুলনায় সবকিছুই বেশি, কি বলবেন আপনি? পাইকারদের কাছ থেকে সবজি কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে, তাই বিক্রিও করতে হচ্ছে চড়া দামে। শাকসবজির দামে ঊর্ধ্বগতির কারণ হিসেবে এই বিষয়গুলিকে তুলে ধরেন বাজারের খুচরো ব্যবসায়ীরা। বছরের এই সময়ে নতুন নানা রকম শাকসবজি ওঠে বাজারে, তবে আগুন দামের কারণে সাধের শাক সবজি না কিনেই বাড়ি যেতে হচ্ছে অনেক ক্রেতাকে। আমরা আমাদের দিকে লক্ষ্য রাখছি এবং ব্যবসায়ীদের দিকে লক্ষ্য রাখতে হবে, আমাদের দিকে লক্ষ্য রাখতে যাতে এটা লেভেল হয়। বাজারে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে এই প্রসঙ্গে যথাযথ ব্যবস্থা নেবার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ক্রেতারা। প্রসঙ্গত, শাকসবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মাছ, মাংস ও ডিমের দাম, যার কারণে বাজারে গিয়ে চোখে মুখে সর্ষে ফুল দেখছেন মধ্যবিত্ত শ্রেণী সহ নিম্নবিত্ত অংশের বিশাল সংখ্যক সাধারণ মানুষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। যুবকদের কর্মসংস্থানের দাবিতে যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল। আইন শৃঙ্খলার অবনতি ও যুবাদের কর্মসংস্থানের দাবি নিয়ে আগরতলায় প্রতিবাদ মিছিল সংগঠিত করে যুব কংগ্রেসের কর্মীরা। প্রতিবাদী কর্মসূচিতে যুব কংগ্রেস কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন সদর জেলা কংগ্রেস কর্মীরাও। নেশা চাই না, চাই যুবকদের জন্য চাকরি, এই স্লোগানকে সামনে রেখেই প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে বলে জানান যুব কংগ্রেস নেতা নীলকমল সাহা, বিপ্লব ঘোষ সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন যুব কংগ্রেস ও সদর জেলা কংগ্রেস নেতৃত্ব। পেশা চাই না, আমাদের যুবকদের চাকরি চাই। যেই সরকারি চাকরিগুলো আজকে শূন্য পদগুলো খালি রয়েছে, সেই শূন্য পদগুলি। কর্মসংস্থার ইস্যুর পাশাপাশি আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান কংগ্রেস নেতারা। সে জেলাতে আমরাও এই একই দাবি নিয়ে আমরা রাস্তায় নামছি, কারণ আপনারা প্রত্যেকে ধারাবাহিকভাবে রাজ্যের প্রতিটি জেলায় এই ইস্যু নিয়ে প্রতিবাদ কর্মসূচি চলবে বলে এদিন ঘোষণা করেন যুব কংগ্রেস ও সদর জেলা কংগ্রেসের নেতারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো নানা খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একে বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। মাটির প্রদীপের স্নিগ্ধ আলো ছাড়া অসম্পূর্ণ দীপাবলি। আসন্ন দীপাবলিকে সামনে রেখে তাই মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। ডিজিটাল যুগেও প্রদীপের আলো দিয়েই দীপাবলিতে দূর হয় জগৎ সংসারের যাবতীয় অন্ধকার। সমস্ত মলিনতা দূর করে অভয় দান করেন শক্তি রূপিণী মা।
আগের মতো ব্যাপক চাহিদা না থাকলেও দীপাবলি উৎসবের সময় মাটির প্রদীপ বিক্রি করেই কিছুটা আর্থিক লাভের মুখ দেখেন মৃৎশিল্পীরা। তেলিয়ামুড়া মহকুমার করৈলং এলাকা থেকে প্রদীপ তৈরির চিত্র উঠে এলো সংবাদ মাধ্যমের ক্যামেরার লেন্সে। স্থানীয় মৃৎশিল্পী স্বপন রুদ্রপাল জানান, বর্তমানে চাইনিজ রং বাহারি লাইট চাকচিক্যপূর্ণতার বাজারে আগের তুলনায় অনেকাংশেই কমে গেছে মাটির তৈরি প্রদীপের চাহিদা। তাছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বৃদ্ধি পেয়েছে প্রদীপ তৈরির মূল উপকরণ মাটি সহ প্রদীপ তৈরির আনুষঙ্গিক জিনিসপত্রের দাম। ফলে আর্থিক লাভ ও আগের চেয়ে অনেক কমে গেছে বলে জানিয়েছেন এই মৃৎশিল্পী। তবে এই সময়ে প্রদীপ বিক্রি করে কিছুটা বাড়তি অর্থ হাতে আসে, তাই প্রদীপ তৈরির কাজ পুরোদমে চলছে বলে জানান মৃৎশিল্পী স্বপন রুদ্রপাল। তার আশা, এই দীপাবলিতেও তার তৈরি করা সমস্ত মাটির প্রদীপ বিক্রি করে লাভের মুখ দেখবেন তিনি। ওই ইলেকট্রনিক যে বাল্বগুলি আছে ওইগুলোর জন্য। তো আপনারা কি দরে বিক্রি করছেন প্রদীপ? আমরা পাইকারি যেটা বিক্রি করছি ওইটা যেমন 1000 প্রদীপ 1500 টাকা। বাহারি লাইটের দাপট সত্ত্বেও প্রদীপের চাহিদা ভালোই রয়েছে বলে জানিয়েছেন তিনি। চাহিদা আছে, মোটামুটি যথেষ্টই চাহিদা আছে। তবে মানে কি মনে করতেছেন যে রকমারি যে চাইনিজ বাল্ব বা রকমারি আলুর যে ঝলমল এর মধ্যে করে সেটা কি মনে করতেছেন, মানে মাটির প্রদীপের চাহিদা কিছুটা হলেও কমছে? আগের তুলনায় কিছুটা হলেও চাহিদা কমেছে। মাটির প্রদীপের মসৃণ আলো আলোকিত করুক জগৎ সংসার, ঘুঁচে যাক সমস্ত দুঃখ কষ্টের গ্লানি। আলোর উৎসব দীপাবলি উজ্জ্বল হোক প্রদীপের স্নিগ্ধ আলোতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক সীমান্ত রক্ষীর বাড়িতে ভয়াবহ চুরিকাণ্ড সংঘটিত হয়। নগদ অর্থসহ 11 ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিশালগড় নাড়াওড়া এলাকায় বিএসএফ এর জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করে। ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙে 11 ভরি স্বর্ণালংকার সহ নগদ 11,000 টাকা নিয়ে চম্পট দেয়। জানা যায়, বিএসএফ জওয়ান মনোরঞ্জন ঘোষ ও তার সহধর্মিনী তাদের মেয়ের বাড়িতে রবিবারে বেড়াতে যান। সোমবারে সকালে বাড়ি ফিরে এসে ঘরের লন্ডভন্ড অবস্থা দেখে হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে বিশালগড় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ও একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করে। আমি তো মায়ের বাড়ি গেছি, মায়ের বাড়ি গেছি, আমি বাড়ির চাবিটা দিয়ে গেছি, বাসার বাড়ি তারা বাড়ি দিয়ে গেছি। আমি ভাবছি আই পেলাম আর আইতাম পারছি না, রাত্রেবেলা আইতে আসছি না। তারা ফোন করে কইছি আমি আইতাম না, তোমরা কারণটা বাড়িটার দিকে চাই। ওই আমার পাশের বাড়িতে কয়ে গেছি। তারা যাতায়াতের একমাত্র রাস্তা সম্পূর্ণ ভেঙে বিপর্যস্ত জনজীবন। কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী আদি ব্লকের অন্তর্ভুক্ত মায়াছড়ি পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের নতুন বাগান এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি ভেঙে প্রায় 2 টুকরো হয়ে গেছে। এই ব্যাপারে প্রশাসন নির্বিকার। এলাকার বসবাসকারী মানুষদের মধ্যে ক্ষোভের সঞ্চার। কমলপুর দুর্গা চৌমুহনী আরডি ব্লকের অধীন মায়াছড়ি পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের নতুন বাগান এলাকার বাসিন্দা সবাই শ্রমজীবী অংশের মানুষ। এই এলাকায় পূর্ত দফতরের অধীনে পিচের রাস্তাটি গত বছর বৃষ্টি ভাঙতে শুরু করলেও রাস্তাটি সারাইয়ের উদ্যোগ নেয়নি। কিন্তু চলতি বছরের বন্যায় রাস্তাটি সম্পূর্ণ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামবাসীরা প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। নতুন বাগান সহ 6 নম্বর ওয়ার্ডের বসবাসকারীদের অভিযোগ, পঞ্চায়েতের প্রধান থেকে মেম্বার কেউই এলাকায় আসেন না। রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, গ্রামে পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র। কোনো মুমূর্ষ রোগীকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যেতে হলে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়, যার ফলে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। নতুন বাগান এলাকায় কিছু না, জল পানিও একটা বানায় রাখছো ওইখানে, ওইটাও চালু এখন পর্যন্ত হয়েছে না, পানি পায় না মানুষ। ওয়া কি লাভ, এটার দেখিয়া আর ইয়ে করিয়া কিচ্ছু করে না। এটা তো আপনারা প্রধান বা প্রধান উপপ্রধানদের জানাইছেন না? সবাই জানে এইসব রাস্তাঘাট যেমন হয়েছে, এটা পানির প্রবলেম সবাই জানে। আজকে থাকি না, দীর্ঘদিন ধরে এটা দেখতেই আসে। সবাই জানে যে ইলেকশন আইব ওই সময় আইব, এরা ইলেকশন সবে দেখবে দাদা বন্ধু কই আইব, এবার পরে কর্মইটা করিয়া শেষ। ইলেকশন পার হয়েছে শেষ, কিচ্ছু নাই। আর নতুন বাগান আমরা কোনোদিনকে জানে, হয়তো না কে জানে। আর
কারেন্টের সুবিধা নাই, জলের সুবিধা নাই, রাস্তাঘাটের সুবিধা নাই, কোনটা সুবিধা নেই। কারেন্ট এক মহিনার মধ্যে যদি 10 দিন বা 15 দিন থাকে, 15 দিন কারেন্টই থাকে না। তো আপনারা যে পঞ্চায়েতের কাছে কোন বা এখানে যে বিলাসরা পঞ্চায়েত আছে, এখানে যে মায়াছড়ি পঞ্চায়েত আছে, তাদেরকে আপনারা কোনো প্রধান উপপ্রধানদের জানান না যে আমাদের এই সুযোগ সুবিধা দাও? কে হইছে যে আমরা জানিয়ে না, তো কারে গিয়া কইম, আমরা চিনিয়ে না, কারে গিয়া কইম। এই বিষয়ে মায়াছড়ি পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী গোয়ালাকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি রাস্তার ভাঙনের ঘটনা অবগত আছেন এবং তিনি এই ব্যাপারে ধলাই জেলার ডিএম ও স্থানীয় পূর্ত দফতরের আধিকারিককে জানিয়েছেন, কিন্তু যাতায়াতের ব্যবস্থা না থাকায় রাস্তা তৈরির জিনিসপত্র নেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে স্থানীয় পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এস দেব সরকার বলেন তিনি রাস্তা ভাঙনের ঘটনা জানেন, রাস্তা নির্মাণের অ্যাসেসমেন্ট পাঠানো হবে এবং ইতিমধ্যে তিনি এলাকা পরিদর্শনে যাবেন। এদিকে মায়াছড়ি পঞ্চায়েতের উপপ্রধান এবং পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বক্তব্যের মধ্যেও কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। জীর্ণ অবস্থায় আছে, তো এই অবস্থায় আপনার কি মানে আপনি কি কোনো ভূমিকা নিয়েছেন রাস্তা মেরামতের জন্য? অবশ্যই আমি ভূমিকা নিয়েছি। পুজোর আগে একটা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে রাস্তাটা টিলার জল নেমে রাস্তাটা ভেঙে গেছে প্রায় 2 টুকরো। তো চা বাগান অধিষ্ঠিত এলাকা, নতুন বাগান আমরা, আমাদের এই বাগানের নিউ ডিভিশন। এখানে আমরা একটা ডিএম সাহেব যখন এসেছিলেন তখন একটা ব্রিজ স্যাংশন করে দিয়েছে। এই ব্রিজটার কাজ শুরু করতে পারছে না কারণ গাড়ি যাওয়ার রাস্তা নাই। এখন প্রশ্ন হলো, মায়াছড়ি পঞ্চায়েতের বাসিন্দাদের ভোগান্তির জন্য দায়ী কে? সংশ্লিষ্ট দফতরের কর্তা বাবুদের ও পঞ্চায়েত প্রধানদের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য শুধুমাত্র এলাকার শ্রমজীবী মানুষগুলোকে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। সংশ্লিষ্ট পূর্ত দফতরের কাছে এর সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে কি? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অর্থলোভী কিছু শিখি আধুলি নেতার কামাই বাণিজ্যের খেসারত হিসেবে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বন্ধ রয়েছে খেলাধুলা। পুজো শেষ হবার পরেও মুক্ত হয়নি এই ময়দান। স্বামী বিবেকানন্দ ময়দানের নামে পরিচিত এই মাঠে খেলাধুলা করে ক্রীড়াপ্রেমী কিশোর কিশোরীরা। মাঠটিতে অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারিভাবেও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয় এই মাঠ। তবে দুর্গাপূজা উপলক্ষে এই মাঠকে সামনে রেখে জম্পেশ কামাই বাণিজ্যের ধান্দা খুলে বসেন চন্দ্রপুর এলাকার কিছু বিজেপি নামধারী শিকি আদুলি নেতা। বিভিন্ন মহলকে ম্যানেজ করে সবুজ মাঠে বসানো হয় নাগরদোলার আসর। মোটা অঙ্কের দক্ষিণা নিয়ে গেরুয়া নেতাদের ইশারায় মাঠে বসে বিভিন্ন স্টল ও দোকান। নাগরদোলায় আসর ও দোকান থেকে মোটা অঙ্কের অর্থ পকেটে ঢোকান চন্দ্রপুর এলাকার এই বিজেপি নেতা ও স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল। পূজার পর লক্ষ্মী পূজাও শেষ, তবে এখনো দখলমুক্ত হয়নি রাজধানীর সবুজ ফুসফুস হিসেবে পরিচিত স্বামী বিবেকানন্দ ময়দান। যে মাঠে সকাল বিকেল চলতো ব্যাট বলের লড়াই, জুডো, ক্যারাটির প্রশিক্ষণ শিবির, সেই মাঠেই এখন বড় বড় গর্ত, ইতিউতি ছড়ানো মদের বোতল ও ঢাই করে রাখা নাগরদোলা কোম্পানির লোহা লঙ্কর। চোখের সামনেই অনাচার দেখার পরেও চুপ স্থানীয় প্রশাসন। কিভাবে একটি সরকারি ময়দানকে দীর্ঘদিন ধরে কামাই বাণিজ্যের কারণে দখল করে রেখেছে ধান্দাবাজ এক শ্রেণীর শিকি নেতা, সেই জ্বলন্ত বিষয় নিয়ে নানা মহল থেকে শুরু হয়েছে সমালোচনার ঝড়। প্রসঙ্গত, রাজ্যে ক্রীড়াক্ষেত্রের বিকাশে সরকারের ভূমিকার কথা প্রায় সময়ই বিভিন্ন অনুষ্ঠানে তুলে ধরেন বিজেপি নেতারা। তবে খেলাধুলার 12টা বাজিয়ে রাজধানীর প্রাণকেন্দ্র এই ময়দানকে যেভাবে কার্যত দখল করে রাখা হয়েছে, সেই বিষয় নিয়ে একেবারে চুপ প্রশাসন ও ক্রীড়া কর্তারা। সরকারি নীতির সঙ্গে বাস্তব পরিস্থিতির অমিল হলেই ধরা পড়ে কোনো না কোনো ছিদ্র দিয়ে বেনজল নেতাদের দাপট। আর কামাই বাণিজ্য সক্রিয়ভাবে চলছে। যে কামাই বাণিজ্যের কারণে সিপিআইএম রাজ্য থেকে ধুয়ে মুছে গেল, সেই বাণিজ্য যদি বিজেপি আমলেও সমান তালে চলে, তাহলে এই দুই দলের মধ্যে তফাৎ কোথায় থাকলো? স্বামী বিবেকানন্দ ময়দানের এই ঘটনায় তাই এখন সাধারণ মানুষের প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 27 অক্টোবর থেকে আগরতলা কলকাতা রোড থেকে ধাপে ধাপে মোট 3টি বিমান উঠিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো। স্বাভাবিক কারণেই বিমান স্বল্পতায় চরম দুর্ভোগে পড়তে হবে বলে আশঙ্কা করছেন রাজ্যের যাত্রী সাধারণেরা।
আগামী 27 অক্টোবর থেকে আগরতলা কলকাতা রুটে থেকে দুটি বিমান ও ডিসেম্বরে আরও একটি বিমান উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো। 27 অক্টোবর থেকে শীতকালীন বিমান সূচি চালু হচ্ছে ইন্ডিগোর। শীতকালীন বিমান সূচিতে ইন্ডিগোর দুটি এটিআর বিমান, একটি 180 আসনের এয়ারবাস বিমানের উড়ান গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো। এটিআর বিমান যেটি প্রতিদিন সকাল 7:35 কলকাতা থেকে রওনা হয়ে আগরতলায় আসতো এবং আগরতলা থেকে এই ফিরতি এটিআর বিমানটি সকাল 9:15 আগরতলায় যেত, এই বিমানটি তুলে নেবার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো। রাতের অপর যে বিমানটি এই রুট থেকে তুলে নিচ্ছে তা হলো 180 আসনের এয়ারবাস। এই বিমানটি কলকাতা থেকে আগরতলায় আসতো রাত 7:40। আগরতলা থেকে এই ফিরতি বিমানটি রাত 8:10 কলকাতার উদ্দেশ্যে রওনা হতো। এই বিমানের উড়ান কলকাতা আগরতলার উভয় দিক থেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো। আগামী 16 ডিসেম্বর থেকে আগরতলা কলকাতা রুটের উভয় দিক থেকে সকালের 78 আসনের এটিআর বিমানটিও তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো। কলকাতা থেকে 6E7089 আগরতলায় আসছে সকাল 8:05। আগরতলা থেকে ফিরতি বিমানটি 6E7014 সকাল 8:25 কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। এই বিমানের উড়ানও আগরতলা কলকাতা রুটের উভয় দিক থেকে আগামী 16 ডিসেম্বর থেকে গুটিয়ে নেবে ইন্ডিগো। 78 আসনের সকালের একটি এটিআর বিমান 27 অক্টোবর ও 78 আসনের অপর এটিআর বিমান 16 ডিসেম্বর থেকে তুলে নেওয়ার পর 16 ডিসেম্বর থেকেই এই জায়গায় একটি 180 আসনের এয়ারবাস দেবার চিন্তা ভাবনা করেছে ইন্ডিগো। দুটি 78 আসনের এটিআর তুলে নিয়ে 180 আসনের এয়ারবাস দিলেও সকালের দিকে 40টি করে উভয় দিকে 80টি আসন কমে যাচ্ছে। ইন্ডিগোর রাতের শেষ বিমান 180 আসনের এয়ারবাসটি উঠিয়ে নিলে এই রুটের উভয় দিকে 180 আসন করে 360টি আসন কমে যাবে। ফলে রাজ্যের বিমান যাত্রীদের এই রুটে যাতায়াতে বিমান স্বল্পতায় চরম দুর্ভোগে পড়তে হবে বলে আশঙ্কা করছেন রাজ্যের যাত্রী সাধারণ। শীতের মরশুমে সকালের দিকে ও রাতের দিকে ঘন কুয়াশায় বিমান উড়ান প্রচণ্ডভাবে বিঘ্নিত হবে আশঙ্কা করে এই রুট থেকে 3টি বিমান তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঘূর্ণিঝড় ডানার প্রভাব পূর্বে ত্রিপুরায়, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আগামী 24 ও 25 অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে আগামী 72 ঘন্টার মধ্যে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়। কাতার এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ডানা। 24 অক্টোবর সকালে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে ঘূর্ণিঝড় ডানা। ত্রিপুরা রাজ্যের বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দক্ষিণ গোমতী ও সিপাহীজলা জেলায় ভারী বর্ষণ এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। চোখ রাখছি খেলার খবরে। প্রত্যাশা মতোই মেঘালয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ত্রিপুরা। সোমবার রঞ্জি ট্রফি শেষ দিনে ইনিংস ও 17 রানে মেঘালয়কে হারিয়েছে ত্রিপুরা। 26 অক্টোবর মুম্বাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে তৃতীয় ম্যাচ খেলতে নামবে ত্রিপুরা। রঞ্জি ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল ত্রিপুরা। সোমবার ম্যাচের শেষ দিন মধ্যাহ্ন ভোজনের আগেই মেঘালয়ের 10টি উইকেট তুলে ইনিংস ও 17 রানের চমৎকার জয় ছিনিয়ে নেয় রাজ্য দল। ওড়িশার বিরুদ্ধে ঘরের মাঠে ভেস্তে গিয়েছিল প্রথম ম্যাচ, ফলে মাঠে নামতে ছটফট করছিলেন রাজ্য সিনিয়র দলের সদস্যরা। আর মাঠে নেমেই নিজেদের উজাড় করে দেয় টিম ত্রিপুরা। শিলংয়েও মন্দ আবহাওয়ার জেরে ভেস্তে যায় মেঘালয় ত্রিপুরার ম্যাচের প্রথম দিন। মাত্র 44 বল খেলা হয়, তাতেই 2 ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় রাজ্য দল। দ্বিতীয় দিনে এই চাপ কাটিয়ে তুলে শ্রীদাম পাল করেন দুর্দান্ত 146 রান। ত্রিপুরার হয়ে খেলা প্রথম ম্যাচেই অর্ধশত রান পেয়ে যান অধিনায়ক মণিদীপ সিং ও এস শরৎ। দিনের শেষে ব্যাট হাতে জ্বলে ওঠেন মণিশঙ্কর মুরা সিং, সঙ্গ দেন আক্রমণে। মণিশঙ্কর ও শরতের অপরাজিত জুটি তৃতীয় দিন নেমে দ্রুত রান তুলতে শুরু করে। স্কোরবোর্ডে 377 হতেই ইনিংস ঘোষণা করে দেয় ত্রিপুরা। মেঘালয় ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি। 222 রানেই শেষ হয়ে যায় প্রথম ইনিংস। 5 রানের জন্য ফলোয়ান বাঁচাতে না পারায় পুনরায় ব্যাট করতে হয় মেঘালয়কে।
মাত্র 2 ওভার খেলে উইকেট অক্ষত রেখেই তৃতীয় দিন শেষ করলেও 152 রানে পিছিয়ে থেকে সোমবার চতুর্থ দিনের খেলা শুরু করে মেঘালয়ের 2 ওপেনার। কিন্তু মণিশঙ্কর ও অভিজিৎ জুটি দিনের প্রথম 4 ওভারেই 4 উইকেট তুলে নিয়ে ঝটকা দেয় মেঘালয় শিবিরে। পরে রানা দত্ত ও পারভেজ সুলতান এসে সঙ্গ দেয় আক্রমণে। ত্রিপুরার সুগৃহীত রানের 17 রান আগেই সবকটি উইকেট হারিয়ে ফেলে মেঘালয়। প্রথম ইনিংসে ব্যাট হাতে 60 রান এবং বল হাতে 6 উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে 5 উইকেট শিকার করে মণিশঙ্কর মুরা সিং। স্বাভাবিক কারণে এই ম্যাচের সেরা হন মণিশঙ্কর মুরা সিং। 26 অক্টোবর শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে ত্রিপুরা। তার আগে এই জয় নিঃসন্দেহে বাড়তি মনোবল যোগাবে ত্রিপুরাকে। তবে গাফিলতির কারণে উড়িষ্যার বিরুদ্ধে প্রথম ম্যাচে পয়েন্ট হাতছাড়া হবার বিষয়টি নিয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন রাজ্যের ক্রিকেট প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।